নমস্কার, শুনছেন সাহিত্যিক শ্রী অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে। আজ আমি উপন্যাসের 10ম পর্ব পড়ব। এখন শীতের দিন, জমি থেকে সব ফসল উঠে গেল বলে মাঠ ফাঁকা। কেবল নরেন দাস অথবা মাঝি বাড়ির শ্রীশচন্দ্র প্রতাপচন্দ্র কামলা দিয়ে নিচু জমিতে তামাকের চাষ করছে। আর সব উর্বরা জমি থাকলে সেখানে পেঁয়াজ, রসুন এবং চীনাবাদামের গাছ দেখা যাচ্ছে। এই পথে কেউ বড় এখন আসবে না। এলেও ঝোপের ভিতরে যে একটা মানুষ শিকারী বেড়ালের মতো ওত পেতে আছে টের পাবে না। জালালির শরীরটা এখন মাঠের শেষে অদৃশ্য হয়ে গেছে। পূবের বাড়ির মালতী গরু নিয়ে এসেছে গোপাটে। সে গোপাটে গরুর খোঁটা পুঁতে চলে যাচ্ছে। সরকারদের ঘাট পাড়ে তেমনি ঢাক বাজছে, ঢোল বাজছে। মাঠে মাঠে বাস্তু পূজার নিশান উঠছে। ঠাকুরবাড়ি, পালবাড়ি এবং বিশ্বাসপাড়া যেদিকে তাকানো যাচ্ছিল সব দিকে সেই ঢোলের বাজনা আর মেষ অথবা মোষের আর্তনাদ। মোষ বলির সময় হলে সরকারদের 50 জন ঢাকি একসঙ্গে ছররা ছোটাবে। সে একবার একটু কাত হয়ে গলাটা কচ্ছপের মতো যেন বাড়িয়ে দিল। মনে হলো মাইজলা বিবির মুখ, শরীর ঝোপের অন্য পাশে, ঠিক ঘাটের মধ্যে নেমে আসছে। ভেসে উঠেও উঠল না, মরিচিকার মতো ঝিলিমিলি করছে শুধু। আহা, ভেতরটা কেমন করছিল ফেলুর। তখন হাইজাদির সরকারেরা করজোড়ে নতুন গামছা গলায় দাঁড়িয়ে আছে। মোষের ধর এবং মুন্ডনিতে যারা শীতলক্ষার পাড় থেকে এসেছিল তারা ঘাটের অন্য পাড়ে দাঁড়িয়ে। মাঠে মাঠে উৎসব আর ঝোপের ভিতর ফেলু। সে মাইজলা বিবির মরিচিকা দেখার জন্য ঝোপের ভিতর কচ্ছপের মতো গলা তুলে রাখল। মালতী গোপাটে গরুর খোঁটা পোঁতে তাড়াতাড়ি শোভা আবুকে নিয়ে ঠাকুরবাড়ির ঘাটে স্নান করতে চলে গেল। বাস্তু পূজা বলে সকাল সকাল আভারানী স্নান করেছে। মাঠে অমূল্য কলা গাছ পুঁতে এসেছে এবং দূর্বা ঘাস ছেঁচে চারদিকটা পরিচ্ছন্ন করে শুকনো আমের ডাল, বেলপাতা সব পেরে এনে বার কষে রেখে দিয়েছে। গোটা 3 জমি পার হলে ঠাকুরবাড়ির ভিটা জমি। সেখানে বড় বউ, ধন বউ সকাল সকাল স্নান করে চলে এসেছে। সোনা ঠাকুরঘর থেকে কাঁসি নিয়ে ছুটছে। সোনা কাঁসিটা জোরে জোরে বাজাচ্ছিল। পুকুরের জলে কচুরিপানা, কলমিলতা এবং শীতের সময় বলে গাছে কোনো ফল নেই। ফুল বলতে কিছু শীতের ফুল, ঝুমকোলতা, শ্বেত জবা, রাঙা জবা। বাস্তু পুজোয় রাঙা জবা দিতে নেই। শ্বেত জবা কে ভোর না হতেই গাছ থেকে চুরি করে নিয়ে গেছে। বড় বউ সাজিতে সামান্য ফুল সংগ্রহ করতে পেরেছেন। খুঁজে পেতে কিছু শ্বেত জবা, কিছু পলাশ ফুল আর টগর। গাঁদা ফুল কিছু আছে। শীতের জন্য শ্বেত জবা তেমন ফোটে না ভালো, ফুলগুলি কুঁকড়ে আছে। অসময়ের ফুল বড় হতে চায় না। তখন জালালি সমস্ত গরিব দুঃখী মানুষের সঙ্গে সেই বড় বিলে, প্রকাণ্ড বিলে, এ পারে দাঁড়ালে যার ওপার দেখা যায় না, যে বিলে ভিন্ন ভিন্ন সব কিংবদন্তি রয়েছে। বিলের চারপাশে নলখাগড়ার বন, মাঝে মাঝে উঁচু ডাঙা, আবার 2-10 একর নিয়ে গভীর জল, কালো জল, বড় গভীর, যেখানে মানুষ যেতে, নৌকা বাইতে ভয়। তেমন বিলে নেমে যাচ্ছে জালালি। জলের ভিতর কি এক দৈত্য থাকে বুঝি, কিংবদন্তির দৈত্য। ওর পেট পিঠ জ্যোৎস্না রাতে ময়ূরপঙ্খী নৌকার মতো। নৌকা যেন এক জলে ভাসে, জলে ভেসে নৌকা যায়, ময়ূরপঙ্খী ভেসে যায়, তারপর মানুষের সাড়া পেলে টুপ করে জলের নিচে ডুবে যায়। হায়, মানুষের অগম্য বুদ্ধি! অজ্ঞ মানুষের বিশ্বাস অলৌকিক ঘটনার মতো ঘটনা নেই। দুপুর রাতে চরাচরে যখন মানুষ জেগে থাকে না, যখন সারা বিলটা 5-10 ক্রোশ জুড়ে জলের ভিতর ডুবে থাকে, যখন জ্যোৎস্নায় ফসলের মাঠ ভরে থাকে, তখন জলে এক ময়ূরপঙ্খী নাও ভাসে। ভিতরে রাজকন্যা এক, চাঁদ বেনের পুত্রবধূ হবে হয়তো। বেহুলা লক্ষিন্দরের পাঁচালি মানুষের প্রাণে বিহ্বলতা জাগায়। নৌকা বিলের জলে ভেসে উঠলে আলোতে আলোময়, যেন মাঝ বিলে আগুন ধরে গেছে।
তেমন বিলে নেমে যাবার আগে জালালি জলটা প্রথম মাথায় দিল, পরে মুখে জল দিল, তারপর গোসাপের মতো জলে ভেসে গেল। শীত কনকন করছে, কিন্তু পেটের জ্বালা বড় জ্বালা। জ্বালা নিবারণ হয় না জলে। কবে আবেদ আলী গেছে, মাস পার হয়ে যাবে প্রায়, ঘুরে এলো না এখনো। এলেও 2-4 হপ্তাহ পেট পুড়ে খাওয়া, তারপর ফের উপোস। জালালি জলে ভাসতে থাকলো। ফুত করে জল মুখে নিয়ে হাওয়ার ভিতর জল ছুঁড়ে দিতে থাকলো। সব মানুষ সাঁতার কেটে যেখানে শাপলা শালুকের পাতা ভেসে আছে সেদিকটায় চলে যেতে থাকলো ক্রমশ। বড় শালুকের জন্য সকলের লোভ বেশি। এ জলে কি আছে কি নেই কেউ বড় জানে না, বরং কি নেই কি না থাকতে পারে এই বিস্ময়। সেই 1 সালে হাজার হাজার মানুষ পুরী পূজার মেলা থেকে ফিরে আসার সময় দেখেছিল বিলের ঠিক মাঝখানে কালো রঙের এক মঠ ভেসে উঠেছে। ভেসে উঠতে উঠতে কিছু ওপরে উঠে থেমে গেল, তারপর ফের নিচে নেমে অদৃশ্য হয়ে গেল। প্রায় স্বপ্নের মতো ব্যাপারটা। যারা দেখেছে তারা মন্ত্রের মতো বিশ্বাস করেছে, যারা দেখেনি তারা আজগুবি গল্প মনে করেছে। আর যাদের অলৌকিক ঘটনায় বিশ্বাস আছে তারা খবরটাকে নিয়ে নতুন কিংবদন্তি সৃষ্টি করেছে। মনে হয় বুঝি ঈশা খাঁ সোনাই বিবিকে নিয়ে এ বিলে লুকিয়ে রয়েছে। সেই জাহাজের মতো হালের দাঁড় কালো রঙের মঠের মতো জলের ওপর ভেসে ওঠে মাঝে মাঝে, শুধু একটু দেখিয়েই যেন ডুব দেয়, যেন বলে, দেখো দেখো, আমি এখনো বুড়ো বয়সে সোনাইরে নিয়ে বড় সুখে আছি বিলের ভিতর। তোমরা আমার অনিষ্ট করলে আমিও তোমাদের অনিষ্ট করব। সেই ভয় ভরা ভাদরে সোজা বিলের মাঝ বরাবর কেউ নৌকা ছাড়ে না। এ বিল বড় ভয়ঙ্কর। বিলের তল নেই, জলের নিচে মাটি নেই, শুধু যেন অন্ধকার আর প্রাচীন সব লতাগুল্ম নিয়ে চুপচাপ জলের ভিতর ডুবে আছে। ভয় এ বিলে কেউ নৌকায় বাদাম দেয় না, বড় নিভৃতে যেতে হয়, যেন ঈশা খাঁর কালঘুম ভেঙে না যায়। অঞ্চলের মানুষেরা এ বিলকে দানবের মতো ভয় পায়। ইসম যে ইসম, সে পর্যন্ত এ বিলের পাড়ে এসে পথ হারিয়ে ফেলেছিল। কি এক জিনপরি পিছু লেগে ওকে রাতের বেলায় অজ্ঞান করে দিয়েছিল। সেই বিলে গরিব দুঃখী মানুষেরা পেটের জ্বালা নিবারণের জন্য জলে নেমে গেল। পেটের জ্বালা বড় জ্বালা, জ্বালা মরে না জলে। জলের ভিতর ভেসেছিল জালালি, যেন নেমে গেলেই পেটের জ্বালা নিবারণ হবে। কিন্তু হায়, জলের ভিতর কাদার ভিতর কোথাও শালুকের নামগন্ধ নেই। রোজ রোজ তুলে নিয়ে গেলে কি আর থাকে? কিছু মরা শাপলা পাতা সামনের জলে উল্টে আছে। শীতের দিনে শাপলা ফুল আর ফোটে না। শাপলা ফুলে কালো কালো ফল হয়েছে। সে 2টো ফল সাঁতরাতে সাঁতরাতে সংগ্রহ করে ফেলল এবং জলের ভিতরই জালালি ভাসতে ভাসতে খেতে থাকল। ভিতরে এক ধরনের কালো কালো বিচি, এক ধরনের সোঁদা সোঁদা গন্ধ। স্বাদ বলতে মরি মরি কিছু না, খেতে হয় বলে খাওয়া। পেটের ভেতর জ্বালা থাকলে কি খেতে না শখ যায়। লাল আলুর মতো সেদ্ধ করে খেতে হয় শালুকের ভেতরটা, একটু নুন দিয়ে, কোনো কোনো সময় তেঁতুলের অল্প গোলা ফেলে দিয়ে, প্রায় অমৃতের মতো স্বাদ। লোভে সাঁতার দিতে থাকলো জালালি। সামনে 2টো শালুক পাতা জলের ভিতর ডুবে আছে। লতা 2টো ধরার জন্য সে জলের ভিতর ডুব দিল, জলের নিচে নেমে গেল। অনেক নিচে লতা ধরে ধরে, আলগোছে তা ধরে ধরে জোরে টান দিলে লতাটা ছিঁড়ে যাবে। লতা ছিঁড়ে গেলে সব গেল, জাদুর ঘরে নেমে যাবার সিঁড়িটা তুলে নেবার মতো হবে। সুতরাং খুব সন্তর্পণে জলে ডুবে যাবার জন্য, অন্ধকার মাটিতে হাতড়ে বেড়ানোর জন্য ডুবুরির মতো বুড়বুড়ি তুলে প্রায় হারিয়ে গেল। জলের নিচে বড় ভয়। ভয় চোখ খুলছে না জালালি। চোখ খুললেই মনে হয় কোনো জাদুকরের দেশে সে পৌঁছে গেছে। জলের নিচে জলজ ঘাসেরা তাকে নিচে নিচে ভয় দেখায়। নীল অথবা সবুজ মনে হতে হতে একটা কালো কুৎসিত অন্ধকার চারপাশ ঢেকে ফেলে। সে এক শ্বাসে জলের নিচে ডুবে নিমেষে জল কেটে আবার ওপরে ভেসে উঠল। তারপর কত দীর্ঘকাল পর যেন আকাশ, মাটি এবং সূর্য দেখতে পেয়েছে, এমন নিশ্চিন্তে শ্বাস নেবার সময় মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছে। সোনার চেয়েও দামি একটা বড় শালুক ওর হাতে।
পাতিলটা ঢেউ খেয়ে একটু দূরে সরে গেছে। সে পাতিলটাকে টেনে এনে শালুকের শেকড়গুলি প্রথম কামড়ে ছেড়ে দেখল শালুকটা যত বড় ভেবেছিল ঠিক তত বড় নয়। শালুকটা বোধহয় রক্ত শাপলার। পেতি শাপলার শালুক বেশ মিষ্টি, সাদা শাপলার শালুকে কষ বেশি, রক্ত শাপলার শালুকে অল্প তিতাভাব থাকে। তবু শালুকটাকে পরিচ্ছন্ন করে খুব যত্নের সঙ্গে পাতিলের ভিতর রেখে পাড়ের দিকে তাকালো। কেউ আর পাড়ে দাঁড়িয়ে নেই, যে যার মতো শালুকের খোঁজে জলে ভেসে দূরে চলে যাচ্ছে। আবেদ আলী আসে না, কতকাল আসে না। সেই কবে গয়না নৌকার মাঝি হয়ে চলে গেল, আর আসে না। জব্বর আসে না, সে বাবুরহাটে তাঁতের কাজ নিয়ে চলে গেছে। জোটন এসেছিল একটা মুরগি নিয়ে আবেদ আলীকে খাওয়াবে বলে। মুরগিটা উড়াল দিয়ে সেই যে হাজি সাহেবের বাড়িতে চলে গেল, আর এলো না। হাজি সাহেবের ছোট বিবি কোতল করে ফেলল মুরগির গলাটা। বিলের জলে দুঃখী মানুষেরা শালুকের খোঁজে ভেসে বেড়াচ্ছিল। চারপাশের গ্রাম থেকে দুঃখী মানুষেরা হেঁটে এসে নেমে গেল জলে। বেলা বেলিতে সকলে জল ছেড়ে উঠে যাবে। এই শীতের শেষে আর যখন শালুক থাকবে না, যখন জলের ওপর আর কোনো শালুক পাতা ভাসবে না, অথবা এই বিলের জল শান্ত নিরিবিলি, তখন ঝোপে জঙ্গলে অথবা জলের ওপর বালিহাঁস ভাসবে। নানান রকমের পাখি, লাল নীল পালকের পাখি, জলপিপি এবং ভিন্ন ভিন্ন সব বক ছোট বড় চকাচকিতে প্রায় বিলটা ছেয়ে যাবে। তখন মুড়াপাড়ার জমিদারবাবুর ছেলেরা হাতিতে চড়ে আসবেন, তাঁবু ফেলবেন বিলের ধারে এবং ভোরে অথবা জ্যোৎস্নায় পাখি শিকার করে তাঁবুতে পাখির মাংস, ওরা শীতের শেষে মাসাধিককাল পাখির মাংসে বন মহোৎসব চালাবে। গ্রীষ্মকালটাই জালালির বড় দুঃসময়। প্রায় মাটিতে পেট দিয়ে পড়ে থাকতে হয়। বর্ষা এলে ধানের জমিতে, পাটের জমিতে আবেদ আলীর কাজের অন্ত থাকে না। বর্ষা শেষ হলে জল কমতে থাকলে, শাপলা ফুল ফুটতে থাকলে, মাটির নিচে অন্যের মতো প্রিয় এই শালুক দুঃখী মানুষদের, নিরন্ন মানুষদের একমাত্র সম্বলের শালুক বর্ষা এলেই মাটির ভিতর জন্ম নিতে থাকে। এই জলা জমি আর মাটির অন্তরে শালুক আপনার প্রিয় ধন। যেন ফেলতে নেই, অবজ্ঞা করতে নেই। বসে থাকলে পাপ, ভেসে বেড়ালে পুণ্য। জালালি পাতিলটার সঙ্গে ভেসে ভেসে বেড়াতে থাকলো। ডুব দিলে তখন অন্য কেউ হাত বাড়িয়ে পাতিল থেকে শালুক তুলে নিতে পারে। সামনে শুধু জল, প্রায় অনন্ত জলরাশি। শালুকের লোভে সে খুব দূরে চলে এসেছে। বোধহয় এরপর আর শালুক নেই। ডান দিকে পদ্মফুলের বন, বাঁ দিকে স্ফটিক জল, সামনের জলে কি যেন সব ভেসে বেড়াচ্ছে। কি হবে আর? বড় গজার মাছ হবে হয়তো। বড় বড় মাছ, থামের মতো লম্বা গজার মাছ, কালো কুচকুচে, মাথায় মুখে লাল সিঁদুর গোলা রং, গায়ে অজগর সাপের মতো চক্র। ওর ভয় লাগছিল। তবু মনে হয় ভয় হোক, বিস্ময় হোক, কেউ এতদূর আসেনি। কেউ আসেনি বলেই বোধহয় কিছু ইতস্তত শালুক এখনো পড়ে আছে। সে ভয় থেকে রেহাই পাবার জন্য চোখ বুজে জলের নিচে ডুব দিল। কিন্তু জলের নিচে চোখ খুলতেই মনে হলো বড় একটা গজার মাছ ওর দিকে তাকিয়ে আছে, লেজ নাড়ছে, স্থির। গজার মাছটা জালালিকে দেখছে। জলের নিচে আজব একটা জীব, বোধহয় মনুষ্যকুলের কেউ হবে। প্রায় ব্যাঙের মতো নিচে নেমে আসছে। প্রাচীন সব জলজ ঘাস এবং লতার ভিতর মাছটা মুখ বার করে রেখেছে। জালালি চোখ খুললেই শুধু মাছটার মুখ দেখতে পাচ্ছে। কালো ভয়ঙ্কর মুখ, একবার হাঁ করছে, আবার জল গিলে মুখ বন্ধ করছে। জালালিকে মাছটা এতটুকু ভয় পাচ্ছে না, বরং জালালিকেই ভয় পাইয়ে দিচ্ছে। হায়, পেটের জ্বালা বড় জ্বালা, জ্বালা সহে না প্রাণী। ভয় বিস্ময়ে জালালি জলের নিচে এতটুকু হয়ে আছে। তবু লোভ সামলাতে পারল না জালালি। আর একটু নিচে গেলেই মাটিতে হাত লেগে যাবে এবং শালুকটা আয়ত্তে চলে আসবে। দমে আসছিল না। সে তাড়াতাড়ি শ্বাস নেবার জন্য জল কেটে ভেসে উঠল। দম নিল, একটু সময় ভেসে থেকে বিশ্রাম নিল। ফের ডুবে জলের নিচে চলে যেতে থাকলে দেখতে পেল সবুজ এক দেশ, নীল জলের গালিচা পাতা। অন্ধকার, ক্রমে অন্ধকার আরও ঘন হয়ে আসছে।
তারপরই লতার গোড়ায় ঠিক মাটিতে যেখানে শাপলা পাতার লতা এসে থেমে গেছে সেখানে হাতটা ঠেকে গেল। অন্ধকারেও টের পাচ্ছিল জালালি মাছটা মুখ হাঁ করে এগিয়ে আসছে। অতিকায় মাছ, তবু একটা মাছ, সে যত অতিকায় হোক, বড় হোক, সে মাছ। একটা মাছ, সামান্য মাছ। তুমি মাছ যত বড়ই হও। আমি মনুষ্যকুলে জন্মে তোমাকে ভয় পাব? বোধহয় সে এমন কিছু ভাবতে ভাবতে শালুকের গোড়া চেপে ধরল। তারপর সে দেখল মাছটা সবুজ রঙের ঘাসের ভিতর মুখটা নাড়ছে, খুব সন্তর্পণে নাড়ছে, আর জালালিকে দেখছে। শালুকটা হাতে পেয়ে জালালির সাহস বেড়ে গেল। সে ভ্রুক্ষেপ করল না, সে আর একটু এগিয়ে গেল। মাছটা এবার পিছু হটে যাচ্ছে। সে এবার আর দেরি করল না। যখন মাছটা ভয় পেয়ে যাচ্ছে তখন আর ডুবে থেকে কি হবে? সে ভোঁস করে জল কেটে শুশুকের মতো পিঠ ভাসিয়ে দিল। সেই কবে একবার জালালির জলের নিচে হাঁস চুরি করে গলা টিপে ধরেছিল, কবে একবার মালতীর পুরুষ হাঁসটাকে ঝড়ের রাতে পুড়িয়ে নরম মাংস এবং ঠ্যাং চিবিয়ে আল্লাহর দুনিয়া বড় সুখের ভেবে বড় একটা ঢেকুর তুলেছিল। এখন শুধু তার কথা মনে আসছে। সে মৃত হাঁসটার মতো মাছটার চোখ সারাক্ষণ জলের নিচে স্থির হয়েছিল, যেন এক বড় অজগর সাপ ওকে গিলতে আসছে এমন মনে হলো। কিন্তু সাপ হলে সব জায়গাটা এতক্ষণে প্লাবনের মতো তোলপাড় হতে আরম্ভ করত, এত স্থির থাকতো না। সে এটাকে মনের ভয় ভাবল। জলের নিচে চোখ খুললেই মনে হয় সব বিচিত্র গাছগাছালি যেন প্রাণ পেয়ে তার দিকে ধেয়ে আসছে। সে সহজে সেজন্য চোখ খুলতে চায় না। সবুজ রঙের কদম ফুলের মতো ঘাসের অন্ধকারে জালালি বুঝতে পারেনি কি তার দিকে এগিয়ে আসছে। সে বেশ সুখে একটার পর একটা ডুব দিয়ে গভীর জলের ভিতর চলে যেতে থাকলো। ঠিক ডুবুরির মতো জলের নিচে ডুবে যাচ্ছে, জলের উপর ভেসে উঠছে। তেমন অসংখ্য মানুষ এখন পাড়ে দাঁড়ালে দেখা যাবে। জলের ভিতর তারা ডুবে যাচ্ছে, জলের উপর ভেসে উঠছে। কখনো শালুক পাচ্ছে, কখনো পাচ্ছে না, আর ঠিক কখন পাবে কেউ বলতে পারছে না। সব শাপলা পাতার গোড়ায় শালুক থাকে না, ফলে শালুক তোলার দলটা বিলের জলে ছড়িয়ে পড়েছিল। সূর্য ওপরে উঠে গেছে। দূরে চোখ মেলে তাকালে শুধু গভীর জল, শান্ত এবং কালো। সেখানে এক শীতল ঠান্ডা ঘর রয়েছে যেন। ওপার দেখা যাচ্ছে না। অনন্ত জলরাশি কত প্রাচীন কাল থেকে ভিন্ন ভিন্ন কিংবদন্তি নিয়ে বিলের ভিতর ভেসে বেড়াচ্ছে। শীতের সময় জলের রংটা আরও কালো হয়ে ওঠে। শীতের সময় চারপাশে নলখাগড়ার ঝোপ থেকে পাখিরা অন্যত্র উড়ে যায় এবং ঝোপের ভিতর যেখানে জল থেকে জমি ভেসে উঠেছে সেখানে বিষাক্ত সাপেরা গর্তের ভিতর মরার মতো শীতের ঠান্ডায় পড়ে থাকে। গ্রীষ্মের জন্য, বর্ষার জন্য ওদের প্রতীক্ষা। বর্ষা পড়লেই অথবা বসন্তকালে যখন সূর্য মাথার উপর কিরণ দেয় তখন বিষাক্ত সাপ সব মাঠ থেকে জলে নেমে যায়, জলের উপর ভেসে বেড়ায়। দূরের গজারি বন থেকে তখন কিছু ময়াল সাপ পর্যন্ত এই বিলের জলে নেমে আসে। জালালি জলের ভিতর দেখছিল, লাল চোখ দুটো ওর দিকে সারাক্ষণ তাকিয়ে থাকছে। কিছুই স্পষ্ট নয়, কারণ অন্ধকার বড় প্রকট জলের গভীরে। নীল অথবা সবুজ রঙের ঝোপের ভিতর যদি আরও দুটো শালুক খুঁজে পাওয়া যায়। প্রলোভনে জালালি একটা পাতি হাঁস হয়ে গেল, আর জলের ভিতর ডুবে ডুবে লাল চোখ দুটোকে মরণ খেলা দেখাতে থাকল। তখনও ফেলু ঝোপের ভিতর শুয়ে আছে। নেমে আসছে না। এলেই খপ করে ধরে ঝোপের ভিতর টেনে নেবে। কামরাঙা গাছের ছায়ায় বিবির শরীর দেখা যাচ্ছে না। এদিকে রোদ মাথার উপর উঠে এলো, অথচ বিবির মুখ দেখা গেল না, অঙ্গ দেখা গেল না। মাঠের ভিতর বাস্তু পূজার ঢাক ঢোলের বাজনা কখন থেমে গেছে। পুকুর পাড়ে বড় বউ সোনা মাঠের ওপর দাঁড়িয়ে কথা নেই বার্তা নেই কাঁসি বাজাচ্ছে ট্যাং ট্যাং। পূজা পার্বণ শেষ। এখন সব তিল, তুলসী, বারকোষ, নৈবেদ্য এবং তিলাকদমা আর অন্যান্য ভোজ্যদ্রব্য বাড়ি নিয়ে যাওয়া। বড় সাদা পাথরে পায়েস। ধন বউ সাদা পাথরে পায়েস নিয়ে যাচ্ছে। ফল, ফুল, নতুন গামছা, ঘট আর নারকেল নিয়ে যাচ্ছে রঞ্জিত। মাঠের ভিতরই প্রসাদ বিতরণ হচ্ছে। গ্রামের যুবা পুরুষেরা, বৃদ্ধ বৃদ্ধারা প্রসাদ নিয়ে চলে যাচ্ছে।
তারপর হ্যাজাগের আলো জ্বলবে রাতে। সরকাররা পুকুরের পাড়ে 4-5টা হ্যাজাক জ্বালবে, পথের ওপর ডে লাইট জ্বালবে। তখন মাঠে মাঠে আরও সব হ্যাজাকের আলোতে এই মাঠ এবং গ্রাম সকল একসময় মাত্র এক রাত্রির জন্য ডুবে থাকবে। আর ভেড়ার মাংস এবং আতপ চাউলের সুগন্ধ মাঠময় কি যে গন্ধ ছড়াবে। ফেলুর জিভে জল এসে গেল। রঞ্জিত এখন অন্য জমিতে মালতীকে দেখছে। মালতী বড় ব্যস্ত। সে কিছু লোককে বসিয়ে খিচুড়ি পায়েস খাওয়াচ্ছে। শীতের রোদে বেশ আমেজ ছিল। উত্তরে ঠান্ডা হাওয়ায় বেশ শীত শীত ভাব। সকলে পেট পুড়ে খেয়ে রোদের ভিতর ঘাসের ওপর যেন প্রায় গড়াগড়ি দিচ্ছে। আর সোনা তখন কাশি ফেলে গোপাট ধরে ছুটছে। ফতিমা গোপাটে ছাগল দিতে এসে ইশারাতে সোনাকে ডাকল, যেন ফতিমা শীতের ঠান্ডায় একটা কচ্ছপ আবিষ্কার করে ফেলেছে। কচ্ছপটাকে ধরার জন্য সে সোনাকে ডাকছে। তখন শীতকাল। শীতের জন্য কচ্ছপেরা বেশিক্ষণ জলে থাকতে পারে না, পাড়ে উঠে রোদ পোহায়, অথবা জমির ভিতর কচ্ছপেরা লুকিয়ে থাকে। লাঙ্গলের ফালে মাটির ভিতর থেকে কচ্ছপ উঠে আসতে পারে। কিন্তু ফতিমা সোনাকে সেসবের কিছুই দেখালো না। অশ্বত্থ গাছটার নিচে সোনাকে টেনে নিয়ে গেল। জোপের ভিতর কি আছে দেখেন বলে ফতিমা চুপি দিল। বুঝি মানুষ হবে, পাগল ঠাকুর হবে। ফতিমা অন্তত তাই ভেবেছিল। সোনাবাবুর পাগল জ্যাঠামশাই, যিনি রাত বিরাতে কোনোদিন খুব ভোরবেলা উঠে মাঠ পার হয়ে সোনালি বালির নদী পার হয়ে নিরুদ্দেশে চলে যান, সেই মানুষই হয়তো আজ বেশি দূর না গিয়ে এই অশ্বত্থের নিচে মোটকিলা ঝোপের ভিতর শুয়ে শুয়ে পাখির সঙ্গে গল্প করছেন। ছোট মেয়ে ফতিমা, শামুর একমাত্র মেয়ে ফতিমা জানে না এই মানুষ পাগল মানুষ নন, এ অন্য মানুষ, ফেলু শেখ। ফেলু শেখ এখনো চুপচাপ সেই পরাণের চেয়ে প্রিয়, মরণে যা স্মৃতি ভোলা দেয়, সেই এক পরমাশ্চর্য যুবতীকে খপ করে ঝোপের ভিতর টেনে নেবার জন্য আত্মগোপন করে আছে। সোনা ঝোপের ভিতর উঁকি দিয়ে ডাকল, জ্যাঠামশাই। কারণ যখন সব দেখা যাচ্ছে তখন পাগল মানুষ ব্যতীত আর কে হবেন? এই অঞ্চলে তিনিই তো একমাত্র মানুষ যার কাছে এই মাঠ, গাছগাছালি এবং পরবের দিনে উৎসব সব সমান। ফেলু এত নিবিষ্ট যে কতক্ষণ থেকে অপেক্ষা করছে খেয়াল নেই। কার যেন গলা, কে যেন ঝোপে উঁকি দিয়ে পিছনে ডাকছে। হাত, পিঠ, মুখ ফেলুর দেখা যাচ্ছে না। ঘন ঝোপের বাইরে শুধু পা দুটো দৃশ্যমান। এই পা দেখে ধনকর্তার ছোট পোলা টের পেয়েছে মানুষ আছে ঝোপের ভিতর। ওরা এখন হামাগুড়ি দিয়ে ভিতরে ঢুকছে। আগে সোনা, পিছনে ফতিমা। সে তাড়াতাড়ি ধরফর করে উঠে বসল। ঝোপ থেকে পাগলের মতো ছুটে বের হয়ে যাবে ভাবল, কিন্তু তাড়াতাড়ি করলে ধরা পড়ে যাবে। সে কি যেন হাতড়াতে থাকল, তার কি যেন হারিয়ে গেছে। সোনা এবং ফতিমা বুঝতেই পারেনি এমন একটা নীরস মানুষ ঝোপের ভেতর লুকিয়ে থাকতে পারে। সোনা বলল, আপনি? ফেলুর কি হারিয়ে গেছে এমন চোখ মুখ। সে বলল, ঝোপের ভিতর শিকড় বাকড় খুঁজতাছি। কি হইব? হাতটা জোড়া লাগবো। সোনা বলল, পাইলেননি? না রে কর্তা, পাইলাম না। কই যেসব লুকাইয়া থাকে? বলে ফেলু ফতিমার দিকে কটমট করে তাকালো। ঝোপের ভিতর ফতিমা এবং সোনা। ফেলু সোনাবাবুকে কিছু বলল না, শুধু ফতিমার দিকে তাকিয়ে মনে মনে গজরাতে থাকলো। শামু মাইয়াটারে বড় আশকারা দেয়, মাইয়াটারে ইংরাজি শেখায়। এত অধর্ম ভালো নয় বলে মনে হলো ফেলু। আর সঙ্গে সঙ্গে পাগল ঠাকুরের মুখ ভেসে ওঠে। মুখ ভেসে উঠলেই ভিতরে সে অধম্যটা জেগে ওঠে। হাতের দিকে তাকালে ক্ষোভের সীমা থাকে না। ফেলুর প্রতিপত্তি কমে যাচ্ছে। সেই যে বিবি আন্নু, সে পর্যন্ত তেলের নাম করে হাজি সাহেবের ছোট বিবির কাছে চলে গেল। ছোট বিবির কাছে গেল কি ছোট সাহেবের কাছে গেল কে জানে। এখনও সে ফিরছে না। ফেলু তাই ভাবল একটু তাড়াতাড়ি করা যাক। বিবির কথা মনে হতেই সে পা চালিয়ে হাঁটল। তাড়াতাড়ি করতে গেলে বড় বাগের ভিতর দিয়ে সোজা উঠে যেতে হয়। পথ নেই, শুধু বাঁশের জঙ্গল, কিছু বেত গাছ এবং চারপাশটা অন্ধকার। দিনের বেলায় হেঁটে যেতে গা ছমছম করে। পাশেই গ্রামের কবরখানা।
ফেলু হন হন করে হাঁটছিল। বাঁ হাতে একেবারে শক্তি নেই, কবজিতে মন্ত্র পড়া কড়ি ঝুলছে। যদি বিবি এখনো সং করে বেড়ায়, সে বিবির পেটে এক লাথি মারবে। তার শরীর এবং দাঁত শক্ত হয়ে যাচ্ছে। আর তক্ষুনি দেখল বিবি তার বাগের অন্ধকার থেকে বের হয়ে আসছে। কিন্তু হাতটা, হায় হাতটা! পঙ্গু হাত নিয়ে কিছু করতে পারল না। বাগের অন্ধকার থেকে বের হতেই সে মুখের উপরে ভয়ঙ্কর চিৎকার করে উঠল, তুই আন্নু! আন্নু দাঁড়ালো না। এমন মানুষটাকে সে আর ভয় পায় না। পাশ কাটিয়ে যাবার সময় বলল, তুমি মানুষটা কেমন তর? কইলাম হুশ করতে কাওয়া, আর তুমি বাগের ভিতর করতাছ? তুই এহানে জোপে জঙ্গলে কি করতাছস? সঙ্গের লাইগা তোমারে খুঁজতাছি। আহ, বিবিটা ওই তোর কথা কইতে শিখা গেছে, কারে লাথি মারে ফেলু, নিজের পেটে লাথি মারে। ফেলুর আগে দুঃখে নিজের পেটে একটা লাথি মারতে চাইল। বিবিটা পর্যন্ত ধরে ফেলেছে ফেলু পঙ্গু হয়ে গেছে। সুতরাং কে কার পেটে এখন লাথি মারে? আন্নু পরম কুলীন এক যুবতী কন্যার মতো বাগের ভিতরে ডুব দিয়ে জল খাচ্ছে। একাদশীর বাপও টের পাচ্ছে না। ফেলু কেমন কাতর গলায় বলল, তুই মনে করস আমি বুঝি না, হালার কাওয়া? আর তুই মনে করস আমিও বুঝি না? ফেলুর মুখের ওপর ঝামটা মারল আন্নু। তুই যুবতী মাইয়া, তোর বোজনের না আছে কি ক? বলে ফেলু কথা আর বাড়ালো না। একটু দূরে কাঁঠাল গাছে সোনা, ফতিমা নিচে। কাঁঠাল পাতা অথবা ডাল ভেঙে দিচ্ছে ফতিমার ছাগলটাকে। গোলমাল বাঁধালে অথবা চিৎকার চেঁচামেচি করলে এখানে ওরা ছুটে আসতে পারে। ছুটে এলেই সব ফাঁস হয়ে যাবে। সে অসত্যের ঝোপে আত্মগোপন করেছিল। গাছে তখন কাক উঠছিল না। মেলায় গরু যাচ্ছে, গলায় ঘণ্টা বাজছিল, আর ঘাসের ভিতর পড়ে থেকে মাইজলা বিবির সঙ্গে সং। সব টের পাবে যুবতী মেয়ে আন্নু। সে চুপচাপ আন্নুর শরীরের আষ্টে গন্ধটা এবারের মতো হজম করে গেল। সে পাগলের মতো চিৎকার করতে থাকলো, গোসল কইরা বাড়ি ঢুকবি, না হয় তোর একদিন কি আমার একদিন। আর এই হজম করার যাবতীয় রাগ গিয়ে পড়ল পাগল ঠাকুরের ওপর। সে এক হাতিতে চড়ে ওর দুই হাত ভেঙে এখন মাঠে ময়দানে পাখি ওড়াচ্ছে এবং বাতাসে ফোঁ দিয়ে চলে যাচ্ছে। সেই মানুষকে বাগে পেলে পীর না বানিয়ে ছাড়ছে না। রাগ এবং বিদ্বেষকে কুড়ে কুড়ে খাচ্ছে। বিবি আন্নু এই ঝোপ জঙ্গলের ভিতর এতক্ষণ তেল আনার নাম করে ওকে মাছ পাহারায় রেখে এসে কি করছিল সব জানা। কিন্তু অসহায় ফেলু দু হাত ওপরে তুলতে গিয়ে দেখল সে নাচারি বেরামি মানুষ। এমন জবরদস্ত বিবির সঙ্গে সে বুঝি ইহজীবনে লড়তে পারবে না। লড়তে পারলে বোধহয় এই অন্ধকার বাগের ভিতর এখন এক প্রলয়ঙ্কর খণ্ডযুদ্ধ ভেড়ে যেত। অগত্যা ভালো মানুষের মতো আন্নুর পিছনে পিছনে যেন সে এবং আন্নু মেমান বাড়ি থেকে বাগের ভিতর দিয়ে ফিরছে। কোনো তঞ্চকতা নেই, পরস্পর তেমনভাবে হাঁটছে। মাঠে তখনও ঢাক বাজছে, ঢোল বাজছে। মালতী প্রসাদ বিতরণ করছে মাঠে। কাগজের লাল নীল পতাকা উঠছে বাতাসে। মাঠের ভিতর সাদা ধবধবে গরদ পরে মালতী নিষ্ঠাবতী, ধর্মাধর্ম যার একমাত্র সম্বল, যে সকলের মতো হাঁস পুষে বড় করছে, পুরুষ হাঁসটার জন্য যার মমতা, আর বর্ষায় যে চুপচাপ নিঃশব্দে বৃষ্টি ভিজে সারা রাত ধরে, সেই যুবতী মালতী, বিধবা মালতী এখন বাস্তু পুজোর পায়েস খাওয়াচ্ছে সকল মানুষকে। গাছের ডালে সোনাবাবু, ফতিমা দুষ্টু প্রজাপতির মতো চারা কাঁঠাল গাছটার চারপাশে ঘুরছে এবং লাফাচ্ছে। ছাগলটার জন্য সে ডালপাতা সংগ্রহ করছে। সোনা ছাগলটার জন্য ডাল ভেঙে দিচ্ছিল গাছের। কাঁঠাল পাতা খাবার জন্য ছাগলটা, ছোট্ট এক বাচ্চা ছাগল, দু পায়ে ভর করে লাফ দিচ্ছিল। সোনা ছাগলটার পাতা খাবার আনন্দে গাছের সব কচি কাঁচা ডালপাতা ভেঙে ছাগলটার দিকে ছুঁড়ে দিচ্ছে। ছাগলটার পাশে এখন পাতার ডাঁই। সোনা লাফ দিয়ে গাছ থেকে নেমে পড়ল। পড়তেই কানের কাছে মুখ এনে ফতিমা ফিসফিস করে বলল, যাইবেন সোনাবাবু? কোনখানে? বকুল ফল আনতে যাইবেন? কত দূর? বেশি দূর না, বলে আঙুল তুলে দেখালো। ওই যে দেখছেন না হাসান পীরের দরগা,
দরগার ডাইনে ট্যাবার পুষ্কনি। আমরা যামু পুষ্কনির পারে। ছোট কাকা বকবো, যাবো আর আমু। সোনা চারদিকে তাকালো। পূজা পার্বণের দিনে কারো কোনো লক্ষ্য নেই। লালটু পল্টু ছোট কাকার সঙ্গে চড়ু রান্নার জন্য গেছে। ছোট মামা গেছে সরকারদের বাস্তু পুজোতে। শোভা, আবু, কিরণী বাস্তু পূজার প্রসাদ খেয়ে বেড়াচ্ছে। পূজা পার্বণের দিনে কে কোথায় যায়, কে কার খবর রাখে। পাগল জ্যাঠামশাই ভোরে কোন দিকে বের হয়ে গেছেন কেউ টের করতে পারেনি। সোনা মনে মনে ভাবল, বেশি দেরি হলে সকলে ভাববে সোনা গেছে জ্যাঠামশাইয়ের লগে। সুতরাং সোনা বোবো শব্দ করতে থাকলো মুখে। তারপর ওরা মাঠের ওপর দিয়ে ছুটতে থাকলো। বড় মাঠ, উত্তরে গেলে হাসান পীরের দরগা। দরগার পাশ দিয়ে সাইকেলে গোপাল ডাক্তার নেমে আসছে। গোপাল ডাক্তার ওদের দেখে ফেলবে ভয়ে ওরা দালান বাড়ির খালের ভিতর নেমে গেল। দুজনে চুপচাপ মাথা গুঁজে উবু হয়ে বসে থাকলো। এত বড় মাঠের ভিতর সোনা এবং ফতিমাকে একা একা ঘুরতে দেখলে আশঙ্কার কথা। তুমি সোনা, সেদিনের সোনা, একা একা এত বড় বিশাল বিলেন মাঠে নেমে এসেছ, কি সাহস তোমাদের? চলো চলো, বাড়ি চলো। অথবা কিছু তিরস্কার, কিংবা বাড়িতে খবরটা পৌঁছে দিলে ছুটবে ইসম, তার প্রিয় তরমুজ ক্ষেত ফেলে ছুটবে। আর মাঠের ভিতর দাঁড়িয়ে অথবা বিলেন মাঠে নেমে গিয়ে ডাকবে, সোনাবাবু কই গেলেন? সোনাবাবু। কবে একবার সোনা একা একা তরমুজ খেতে নেমে গিয়েছিল। কবে? সেই কতকাল আগে। সোনা প্রথম গ্রামের বাইরে বের হয় দক্ষিণের মাঠে। সোনালি বালির নদীর চরে তরমুজ ক্ষেতের ভিতর হারিয়ে গিয়েছিল, সঠিক মনে নেই। কিন্তু সেই তরমুজ ক্ষেত, মালিনী মাছ এবং বড় মিয়ার দুই বিবি, দুর্গা ঠাকুরের মতো মুখ, নাকে নদ ঝুলছিল। কি এক রোমাঞ্চ যেন জীবনে। সোনা এখন সেই রোমাঞ্চকর লোভে ছুটছে। ফতিমা কাপড়টা গামছার মতো প্যাঁচ দিয়ে পড়েছে। শরীরে ফতিমার জামা নেই, কোনো ফ্রক নেই, খালি গা। নাকে নদ দুলছে প্রতিমার, কানে পেতলের মাকড়ি, নাকের বাঁশিতে সোনার নাকচাবি, চাবির মুখটা চ্যাপ্টা চাঁদের মতো। কথা নেই, বার্তা নেই। সোনা ফতিমার নাকটা চ্যাপ্টা করে ধরে নাকের ভিতর সেই চ্যাপ্টা চাঁদ কি করে বাঁশিতে আটকে আছে দেখল। ফতিমার খুব লাগছিল নাকে। কিন্তু সোনাবাবু, ছোট্ট সোনাবাবু, শরীরে যা চন্দনের গন্ধ লেগে থাকে, আর মাথায় কি সুমধুর গন্ধ। সোনাবাবু তার নাক উল্টে বাঁশিতে এখন চ্যাপ্টা চাঁদের মুখ উঁকি দিয়ে দেখছে। ফতিমার শরীর শিরশির করে আনন্দে কাঁপছিল। সে বলল, সোনাবাবু চলেন, গোপাল ডাক্তার গেছে গিয়া। দূরে মাঠের আলে গোপাল ডাক্তারের ঘণ্টি বাজছে। আর প্রান্তরে যখন শস্য নেই, যখন মাঠ ফাঁকা, শুধু মাঝে মাঝে ছোট ছোট ঝোপ জঙ্গল দাঁড়িয়ে আছে, তখন ছুটে যাওয়া ভালো। ওরা ছোটার সময় দেখল ট্যাবা পুকুরের নিচে যে মাঠ আছে সেখানে পাগল জ্যাঠামশাই। তিনি হন হন করে বিলের দিকে হেঁটে যাচ্ছেন। সোনা আর মুহূর্ত দেরি করল না। সে যেন জ্যাঠামশাইকে মাঠের ওপর আবিষ্কার করে ফেলেছে, তেমন গলায় ডাকল। কিন্তু মানুষটা হন হন করে হেঁটে যাচ্ছেন তো যাচ্ছেনই, ঢাক ঢোল বাজছে তো বাজছেই, বাস্তু পুজোর মোষ বলির রক্ত খাঁড়াতে লাগছে তো লাগছেই। আর সোনা ফতিমা মাঠের ওপর দিয়ে ছুটছে তো ছুটছেই। ওরা ছুটছিল আর ডাকছিল। ওরা ঢিবির ওপর উঠে ডাকল, জ্যাঠামশাই। কে কার কথা শোনে? জ্যাঠামশাই পুকুরটার পাড়ে পাড়ে যে বন আছে তার ভিতর অদৃশ্য হয়ে গেলেন। সংসারে কত কিছু ঘটে, কত কিছু ঘটে না। ফসল ফলে না সবসময় মাঠে। এখন কোথাও রুক্ষ মাঠ, কোথাও জমিতে তামাকের পাতা দেখা যাচ্ছে। পেঁয়াজ, রসুন, আলু, বাঁধাকপি উঁচু জমিতে। পুকুর থেকে জল তুলে পেঁয়াজ, আলু, বাঁধাকপির চাষ করছে বড় গেরস্থ প্রতাপচন্দ্র। আলে আলে দুই বালক বালিকা ছুটছে। ঢিবি থেকে নেমে মাঝিদের বড় জমি পার হয়ে ছুটছে। অকালের ফল, বকুল ফল বনের ভিতর। ওরা বকুল ফলের অন্বেষণে ছুটে যাচ্ছে। ফতিমা ফল কুড়াবে, সঙ্গে সোনাবাবু আছে। ভর দুপুরের রোদ রয়েছে, আর শীতের সূর্য মাথার ওপর বলে ওদের এতটুকু শীত করছে না। খালি গায়ে খালি পায়ে ছুটছে, যেন দুটো খরগোশ তাড়া খেয়ে বনের দিকে পালাচ্ছে। সহসা মনে হলো সোনা ওরা বড় বেশি দূরে চলে এসেছে।
এত বড় বোন সামনে, সোনা ভয় এতটুকু হয়ে গেল। ওরা আর বুঝি বাড়ি ফিরে যেতে পারবে না। জায়গাটা বড় নির্জন, পুকুরটা প্রাচীন, মজা দিঘির মতো দাম এবং কচুরিপানায় ঠাসা। পাড়ে পাড়ে কত বিচিত্র গাছগাছালি গভীর বনে সৃষ্টি করেছে। ছোট বড় লতার ঝোপ, পায়ে হাঁটা সামান্য পথ, পথে শুকনো ঘাস পাতা, মাটিতে মরা ডাল, পাখির পালক। বোধহয় মাথার উপরে প্রাচীন এক অর্জুনের ডালে পাখিদের রাতের আস্তানা। তার নিচে কত যুগ ধরে মাছের এবং মানুষের হাড়, গরু বাছুরের হাড়। পাশেই এক জরদগবের মতো করুই গাছ। গাছটার ভিতর কত বিচিত্র খোঁদল, ডালপালা নিয়ে প্রায় আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। এক পাশে সব মৃত গাছের ডাল, ডালে ডালে হাজার হবে শকুন সার সার রয়েছে। ওরা গাছটার নিচে যেতে সাহস পেল না, কিন্তু এইটুকু পথ পার হতে না পারলে ওরা অকালের ফল বকুল ফল খুঁজে পাবে না। বকুল গাছটা বড় নয়, ছোট। ঝোপ জঙ্গলে গাছটাকে খুঁজে বের করা কঠিন। গাছটার খোঁজ খবর ফতিমাকে জোটন দিয়ে গেছে। আবেদ আলীর দিদি জোটন আবেদ আলীর জন্য একটা মুরগি এনেছিল। মুরগিটা উড়াল দিয়ে চলে গেল হাজী সাহেবের আতা বেড়াতে। আতা বেড়ার পাশে ছোট বিবির সঙ্গে দেখা। জোটনকে ছোট বিবি বলল, মুরগিটা মাঠের দিকে নেমে গেছে। মাঠে নামলেই মনে হলো জোটনের দূরে কি একটা কেবল ছুটছে। বুঝি কুকুর হবে, বেড়াল হতে পারে। মাঠের ওপর দিয়ে অকারণে ছুটে পালাচ্ছে। মাঠে নামতেই হাজী সাহেবের ছোট ব্যাটার সঙ্গে জোটনের দেখা। ওই যায় যায়, দেখা যায়। সব সলা পরামর্শ যেন ঠিক ছিল। ছোট ব্যাটা জোটনকে অকারণ সেই মাঠের দিকে হাত তুলে মুরগির খোঁজে যেতে বলে দিল। জোটন মুরগিটা চুরি করে এনেছিল আবেদ আলীকে খাওয়াবে বলে। জোটনের ধারণা এখন সেই মুরগি ফাঁক বুঝে তার গ্রামের দিকে পালাচ্ছে। পোষা মুরগি, বড় সোহাগের মুরগি মৌলভী সাহেবের। আদরের মুরগি মাঠের ওপর দিয়ে ছুটে পালাচ্ছে। সে কি ভেবে তাড়াতাড়ি মুরগি ধরার জন্য ছুটতে থাকলো। যদি এ মুরগি চলে যায় আর যদি টের পায় মৌলভী সাহেব মুরগি যাবার পথে জোটন চুরি করে নিয়ে গেছে, তবে আর রক্ষে থাকবে না। সেই মুরগি যখন দূর থেকে অস্পষ্ট, মনে হচ্ছে কি একটা ট্যাবার পুকুর পাড়ে বনের ভিতর ঢুকে যাচ্ছে, তখন জোটনও না ছুটে পারল না। এত শখ করে, এত কোশিশ করে মুরগিটা ধরে এনেছিল আবেদ আলীকে খাওয়াবে বলে। এখন হায়, সেই মুরগির চৈতন্য উদয়। কি হবে, কি হবে? সুতরাং ছোটা ভালো। মুরগি ধরার জন্য জোটন কাপড় হাঁটুর ওপর তুলে ছুটতে থাকলো। ছুটতে ছুটতে ট্যাবার পুকুরের পাড়ে, ভিতরের জঙ্গলে, কিন্তু শেষে আর পথ খুঁজে পাচ্ছিল না। মুরগিটা যদি গাছের ডালে চুপচাপ বসে থাকে, উঁকি দিয়ে দেখতে থাকলো। তখন মুরগির গলা টিপে ধরেছে ছোট বিবি। হাজী সাহেবের ছোট বিবি মুরগি হালাল করে হাতের ভিতর শক্ত করে ধরে রেখেছে। ছেড়ে দিলেই ক্যাঁ ক্যাঁ করে ডেকে উঠবে। তখন বনে বনে জোটন খুঁজছিল। হায় মুরগি, তুই কোথায় গেলি? ঝোপে জঙ্গলে জোটন মুরগি খুঁজতে এসে কপাল থাবড়াতে থাকলো। তখন মনে হলো ঝুঁটিতে লাল রং মুরগির, ঝোপের ভিতর লাল রঙের কি যেন দেখা যায়। সে লোভে প্রায় হামাগুড়ি দিয়ে বনের ভিতর ঢুকে পড়ল। কিন্তু হায়, ঢুকে দেখল গাছের ডালে লাল বকুল ফল। অকালে বকুল ধরেছে গাছটাতে। পাকা ফল দু চারটে নিচে পড়ে আছে। একটা বিড়াল কি নেড়ি কুকুর এই বাগের ভিতর ঢুকে গেল। আবছা অস্পষ্ট শীতের রোদে দূর থেকে বিড়াল, কুকুর না অন্য কোনো জীব ধরা যাচ্ছিল না। জোটন ভেবেছিল ওর মুরগি পালাচ্ছে। নাকের বদলে নড়ুন পাবার মতো জোটন মুরগির বদলে বকুল ফল তুলে নিল। সেই ফল এনে সে ফতিমার হাতে দিয়েছে আর বলেছে সেই আশ্চর্য বকুল ফলের গাছটা বনের ভিতর লুকিয়ে আছে। গাছটার অনুসন্ধানে এসে সোনার ভয় ধরে গেল। সে বলল, আমার ডর করতাছে ফতিমা। ডর কিসের? আইয়েন আপনি, বলে ফতিমা সোনার হাত ধরে করুই গাছটার দিকে তাকালো।
বড় বড় শকুন, ওরা নিবিষ্ট মনে বসে আছে। কড়ুই গাছটার দিকে তাকালেই সোনার ভয়টা বাড়ছে। ওরা শকুনের রাজা গৃধিণীকে দেখতে পেল। মগ ডালে বসে রাজার মতো তাবৎ পৃথিবীর কোথায় কোন মৃতজীব পড়ে আছে বাতাস শুঁকে টের পাবার চেষ্টা করছে। অন্য শকুনগুলি ঠোঁট বুজে বোধহয় ঘুমোচ্ছে। কেউ কেউ হয়তো ঘাড় নিচু করে ওদের একবার দেখে নিল। ছোট ছোট কাঠের পুতুলের মতো মনুষ্যকুলের দুই জীব নিচে দাঁড়িয়ে আছে। শুধু শকুনের রাজা সবসময় জেগে। সে ক্ষুধার জন্য শিকারের খবর দেবে। সেই একমাত্র উঁচু মুখে আকাশের অন্য প্রান্তে কি উড়ে যাচ্ছে, কারা উড়ে যাচ্ছে, কত হবে। আর যদি মৃত জীবের গন্ধ ভেসে আসে, সে প্রথম দুপাখা বাতাসে ছড়িয়ে দেবে, তারপর উঠতে থাকবে আকাশে। প্রায় তখন মনে হয় নির্বাণ লাভের মতো এইসব বড় বড় পাখি কোনো এক অদৃশ্য জগতের সন্ধানে উড়ে যাচ্ছে। কিন্তু রাজা শকুনটা ওড়ার বদলে কেবল উঁকি দিয়ে ওদের দেখছে। ফতিমা যে ফতিমা একা গোপাটে ছাগল নিয়ে আসে, যে মাথায় করে শানকিতে নাস্তা নিয়ে যায় জমিতে, যার ভয় ডর একেবারে কম। পাট ক্ষেত বড় হলে অথবা নির্জন মাঠের ভিতরে যখন বড় বড় পাট গাছগুলি ফতিমার মাথা পার হয়ে উঁচুতে উঠে যায়, যখন সামনের আলপথ সিঁথির মতো দুধারে পাট গাছ ঘন বনে সৃষ্টি করে রাখে, তেমন পথে কতবার ফতিমা একা একা চলে এসেছে ছাগলটার দড়ি ধরে। সেই ফতিমা পর্যন্ত ভয় পেয়ে গেল। রাজা শকুনটা নিচের দিকে উঁকি দিলে সে লাফ দিয়ে ছুটতে থাকলো সোনাবাবুর হাত ধরে। যেন এই গাছটা গল্পের সেই সদর দেউড়ি। গাছটা রাক্ষস খোক্ষসের মতো সদর দেউড়িতে পাহারা দিচ্ছে। সদর দেউড়ি পার হতে পারলেই ফুল ফল রাজকন্যা মিলে যাবে। ফতিমা সাহসে ভর করে ফুল ফলের জন্য এবং সেই অত্যাশ্চর্য জগতের জন্য সোনাবাবুকে ঠেলে ঠুলে পাখির পালক, মাছের হাড়, মানুষের হাড়, পাখিদের মলমূত্র অতিক্রম করে বনের ভিতর ঢুকে গেল। ভিতরে বিচিত্র বর্ণের ছোট ছোট পাখি উড়ে বেড়াচ্ছিল। পাখিরা ডাকছিল, প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। একটা গিরগিটি ক্লপ ক্লপ শব্দ করে ডাল থেকে পাতায় উঠে ওদের দিকে তাকিয়ে থাকলো। জায়গাটা বড় নির্জন, নিঃসঙ্গ মনে হচ্ছে সোনার। কোথাও কোনো মানুষের শব্দ পাওয়া যাচ্ছে না। দূরে কে যেন কেবল কাঠ কেটে চলেছে, তার শব্দ ভেসে আসছিল। কান পাতলে ঢাক ঢোলের শব্দ শোনা যায়। ওরা এমন একটা জায়গায় চলে এসে এই প্রথম পরস্পর অসহায় চোখ তুলে তাকালো। ফতিমা বলল, সোনাবাবু, আপনারে শুইয়া দিছি, বাড়ি গেলে স্নান করতে হইব। সোনা মার ভয় বলল, তুই শুলি কেন? আমি শুইলাম না আপনি শুইলেন? বাঁশিতে নাকচাবিটা আপনি দেখলেন না? মায় শুনলে আমারে মারব। সোনার চোখের ওপর সেই দৃশ্যটা এতক্ষণে ভেসে উঠল, সেই বর্ষার মতো। সে ফতিমার আঁচলে প্রজাপতি বেঁধে দিয়েছিল বলে মা ওকে খুব মেরেছিল। ফতিমার কথায় সোনার যথার্থই ভয় ধরে গেল। বলল, তুই কইস না, আমি তরে শুইয়া দিছি, মায়েরে কইস না। আমি কইতে যামু কেন? কইলে ঠিক মায় আমারে মারব। কোনোদিন কমু না। 3 সত্য, 3 সত্য। সোনা যেন এবার একটু নিশ্চিন্ত হলো। ফতিমা না বললে এ কথা কেউ আর জানতে পারবে না। চারিদিকে বড় বড় গাছ, অপরিচিত গাছ, ঝোপ জঙ্গল লতায় পাতায় প্রায় কোথাও কোথাও নিবিড় অরণ্য সৃষ্টি করে ফেলেছে। ওরা সেই অরণ্যের ভিতর বকুল গাছটিকে খুঁজে বেড়াচ্ছে। যেন ওরা বলতে চাইছে, বৃক্ষ, তুমি এতদিন কার ছিলে? বৃক্ষ উত্তর দিল, রাক্ষসের। এখন কার? এখন তোমাদের। তবে তুমি আমাদের ফল দাও, বকুল ফল। ওরা পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে, দ্রুত এগুতে পারছে না। চারপাশটায় যেন জঙ্গলের শেষ নেই। কতদূর হেঁটে যাওয়া যেন এই জঙ্গলের ভিতর দিয়ে। শুকনো ঘাসপাতা পায়ের নিচে, কত দীর্ঘদিনের মানুষ বিবর্জিত জায়গা। ওরা হামাগুড়ি দিয়ে অথবা সন্তর্পণে কাঁটা গাছ পার হবার জন্য ছোট ছোট লাফ দিচ্ছিল। আর মনে মনে সেই গল্পের মতো বলা, বৃক্ষ, তুমি কার ছিলে? রাজার ছিলাম। এখন কার? এখন তোমার। তবে ফল দাও, বকুল ফল।
বৃক্ষ কখনো রাজার, কখনো রাক্ষসের। বৃক্ষ, অবৃক্ষ! ওরা বৃক্ষ বৃক্ষ বলে চেঁচাতে থাকলো। কোথায় গেলে তুমি বৃক্ষ? ওরা বনের ভিতর হেঁকে ডেকে বেড়াতে থাকলো। ওরা কেবল গাছটার অন্বেষণে আছে। মগডালে বসে শকুনেরা চিৎকার করছিল। বনের বিচিত্র সব শব্দ উঠছে ঘস ঘস। ডালে ডালে পাখিদের কলরব ছিল, আর ছিল দুই বালক বালিকা। ওরা ভয়ে ভয়ে বকুল গাছটার উদ্দেশ্যে হাঁটছে। আর ঠিক তখন মনে হলো বনের ভিতর কে বা কারা হুম হুম শব্দ করে ক্রমশ ওদের দিকে এগিয়ে আসছে। ঠাকুরমার কাছে শোনা গল্পের সেই ভূত প্রেত অথবা ডাকিনী যোগিনীর মতো। ফতিমা ফিসফিস করে বলল, সোনা বাবু, ওই শোনেন। সোনা একটা মরা গাছের গুঁড়িতে বসেছিল। ও আর হাঁটতে পারছিল না, পায়ে লাগছিল, পায়ে কাঁটা ফুটেছে। ওর মনে হলো এখন এই সব ফেলে খোলা মাঠের ভিতর নেমে যেতে পারলে বর্দা মেজদা ট্যাড়া হয়ে যাবে। আমারে একটা দে, সোনা বড় ভালো পোলা, দে দে একটা দে বলে বর্দা মেজদা ওর চারপাশে ঘুরঘুর করবে। ফতিমাও বড় শখ করে এই বনের ভিতর পালিয়ে এসেছে ফল নেবে বলে। কিন্তু বনের ভিতর সেই হুম হুম শব্দটা ক্রমশ এগিয়ে আসছে। বনের ভিতর ওরা চুপচাপ বসেছিল। ওদের ভিতর আতঙ্ক, এবারে কিছু একটা হয়ে যাবে। ওরা পালাতে গিয়ে ঘন গাছপালার ভিতর ক্রমে আরো হারিয়ে যাচ্ছিল। বনটা যে ভিতরে ভিতরে এত বড় ওদের জানা ছিল না। বনের ভিতর ঢুকে গেলেই গাছটা সদর দেউড়ির সিপাহীর মতো সামনে দাঁড়িয়ে থাকবে এবং ওদের অঞ্জলিতে বকুল ফল ভরে দেবে, এমন একটা ধারণা ছিল। কিন্তু হায়, এখন ওরা এত ভিতরে ঢুকে গেছে যে কোন দিকে গেলে মাঠ এবং পরিচিত পথ মিলে যাবে বুঝতে পারছে না। ফতিমার মুখ চোখ শুকনো দেখাচ্ছে। বনময় সেই শব্দ কেবল ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে এই সব জঙ্গলের ভিতর কে বা কারা সহসা সহসা অট্টহাস্য করছিল। ঠাকুরমার গল্পের মতো যেন কে বা কারা বলছে, হাউ মাউ কাউ, মানুষের গন্ধ পাও। ওরা ভয়, মৃত্যু ভয়ে চোখ বন্ধ করে সামনের ঘাস, শুকনো লতা, জঙ্গল যা কিছু সামনে পড়ছে সব মারিয়ে ছুটছে, অথচ সামনের খোলা মাঠ এখনো দেখা যাচ্ছে না। ওরা শুকনো ডাল, পাখির পালক, গাছ এবং মানুষের হাড় অতিক্রম করে কেবল ছুটতে থাকল। কিন্তু সামনে আর পথ নেই, ফের পিছনের দিকে ছোটা, অথচ সেই এক অট্ট হাসি পিছনে ছুটে আসছে তো আসছেই। ডালপালা ঝোপ জঙ্গল ভেঙে ওদের ধরার জন্য ছুটে আসছে। সূর্যের অমিত তেজের মতো বনের ভিতর সেই এক অট্ট হাসি গাছপালা ভেঙে দুমদাম শব্দ করে তোলপাড় করে বেড়াচ্ছে। তখন মাঠের ভিতর হুম 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 শব্দ। রাজ রাজেশ্বর কি জয়, জয় যজ্ঞেশ্বর কি জয়। কারা যেন মাঠ ভেঙে এমন বলতে বলতে চলে যাচ্ছে। সোনা ভয়ে গাছপাতার ভিতর লুকিয়ে পড়ল। ফতিমাও জঙ্গলের ভিতর মুখ ঢেকে শুয়ে পড়ল। আর মুখ তুলতেই দেখল ঝোপের ভিতর থেকে খোলা মাঠ দেখা যাচ্ছে। প্রায় 40-50 জনের একটা দল খোলা মাঠের ওপর দিয়ে চলে যাচ্ছে। 16 জন লোক বাঁশের ভিতর কাটা মোষটা ঝুলিয়ে নিয়েছে। 4 পা বাঁধা কাটা মোষটা মরা বাছুরের মতো ঝুলছে। ঠিক পেটের মাঝখানে বসানো কাটা মোষের মাথাটা। দড়ি দিয়ে মাথাটাকে পেটের ওপর বেঁধে রাখা হয়েছে। মাথাটা চোখ খুলে রেখেছে, কান ঝুলিয়ে রেখেছে এবং শস্যবিহীন মাঠ দেখতে দেখতে চলে যাচ্ছে। লোকগুলি জয় যজ্ঞেশ্বর কি জয়, রাজ রাজেশ্বর কি জয় বলতে বলতে নেমে যাচ্ছে। ওরা ঝোপের ভিতর প্রায় যেন শ্বাস বন্ধ করে পড়ে আছে। ভয়ঙ্কর দৃশ্য এখন শুধু চোখের উপর ভাসছে। গলা এত শুকনো যে ওরা ডাকতে পর্যন্ত পারল না, বলতে পারল না আমরা ঝোপের ভিতর আটকা পড়েছি, কোনো দিকে রাস্তা খুঁজে পাচ্ছি না, আর কিছুক্ষণ এভাবে থাকলে আমরা মরে যাব। লোকগুলি কাটা মোষ নিয়ে চলে যাচ্ছে। পিছনে যারা আসছে তাদের মাথায় চাল ডাল, একটা মোষের মাংস খাবার মতো মানুষের জন্য চাল ডাল তেল। ওরা শীতলক্ষার পাড় থেকে এসেছে। পূজার প্রসাদ মোষের মাংস ফেলতে নেই, তাই এইসব মানুষ এসেছে শীতলক্ষার পাড় থেকে এই কাটা মোষ নিয়ে যেতে।
ওরা মোষটা নিয়ে যেন পালকি কাঁধে বেহারা যায়, হুম না, যেন বরের সঙ্গে বধূ যায়, হুম না, যেন মোষের পেটে কাটা মাথা যায়, হুম না। বড় কুৎসিত এই দৃশ্য। মুন্ডবিহীন মোষ পেটে মাথা নিয়ে দুলতে দুলতে যাচ্ছে। বনের ভিতর তখন ডালপালা ভেঙে বেড়াচ্ছে কে? অট্টহাস্য, অট্টহাস্য। মগডালে শকুনের আর্তনাদ, ঝিঝি পোকার ডাক এবং সেই দ্রুত ডালপালা ভাঙার শব্দ। ওরা ভয় এবার চোখ বুজে ফেলল, কারণ বনের ভিতর পথ করে সেই অট্টহাস্য ওদের উপর হুমড়ি খেয়ে পড়েছে। ওদের দুজনকে শক্ত দুই বাহুতে জড়িয়ে ধরেছে, মাটি থেকে টেনে উপরে তুলে নিচ্ছে, যেন দুই পুতুল, সোনার উপর পুতুল। দৈত্যটা দুই কাঁধে দুই সোনার উপর পুতুল ফেলে বনের বাইরে বের হয়ে এলো। তখন দুই পুতুল প্রাণ পেয়ে ঝলমল করে উঠেছে। দৈত্যটা বুঝি এত আনন্দ আর দুহাতে সামলাতে পারছিল না, চিৎকার করে উঠল, গ্যাত চোরেত শালা। তখনও মাঠে ঢাক বাজছে, ঢোল বাজছে। বাস্তু পূজা শেষ হলেই পুরী পুজোর পালা। মেলায় দোকানপত্র যাচ্ছে গোপাট ধরে, বাঁশ কাঁধে মানুষ যাচ্ছে, ত্রিপল মাথায় মানুষ যাচ্ছে। সোনালি বালির নদীর জলে এখন কত সওদাগার নৌকা ভাসল। বাদাম তুলে খাঁড়ি ধরে ব্রহ্মপুত্রে পড়বে, তারপর ফের বাঁক নিলে সেই প্রকাণ্ড বিল। 5 ক্রোশের মতো বিল রয়েছে, খালের জল বিলে পড়েছে। বিল পার হলেই মেলার প্রাঙ্গণ, বড় কাঠের পুল পার হলে যজ্ঞেশ্বরের মন্দির। মন্দিরের পাশে সার্কাসের তাঁবু পড়েছে। সেই বিলের কথা মনে পড়ছিল পাগল ঠাকুরের। তিনি সোনা এবং ফতিমাকে মাঠে এনে ছেড়ে দিলেন। সোনার সব ভয় উবে গেছে, ফতিমা পর্যন্ত এখন হিহি করে হাসছে। ওরা বাড়ি ফেরার জন্য দৌড়াতে লাগলো। বেলা পড়ে আসছে, শীতের বেলা। শামসুদ্দিন ঢাকা গেছে, আজ ঢাকা থেকে ফেরার কথা। ফতিমা দ্রুত ছুটতে থাকলো। ঢাকা থেকে বাজান কাঁচের চুড়ি কিনে আনবে। ফিরে ফতিমাকে বাড়ি না দেখলে খুব রাগ করবে বাজান। কানের দুল আনবে, মার জন্য ডুরে শাড়ি আনবে। বাজান সময় অসময় নেই সেই শহরে চলে যায়, 2-4 দিন পর ফের ফিরে আসে। সেই ঢাকা শহরে বড় হলে ফতিমা যাবে। যেতে যেতে তেমন গল্পও করল ফতিমা। সোনা বলল, আমিও যামু, বাবা কইছে বড় হইলে আমারে লইয়া যাইব। বাজি কইছে আমারে সদরঘাটের কামান দেখাইব। বাবাই কইছে আমারে সদরঘাটের কামান দেখাইব, রমনার মাঠ দেখাইব, বুড়িগঙ্গার জলে স্নান করাইব। বাজি কইছে লেখাপড়া শিখলে মোটরে চড়াইব। বাবাই কইছে ফার্স্ট হইলে রেলগাড়ি কইরা ঢাকায় নিয়া যাইব। রেলগাড়ি ছোট, ছোট গাড়িতে সোনাবাবু যাইব। মোটর গাড়ি রেলগাড়ির ছোট। হা কইছে। ফতিমা সোনার মুখের সামনে গিয়ে মুখ বাঁকালো। কিছু জানোস না ছেড়ি, দিমো এক থাপ্পড়। দেন তো দেখি থাপ্পড় দিবেন। আপনার মায়েরে কইয়া মায়ের খাওয়ামো না তবে? কমু সোনাবাবু আমারে ছুইয়া দিছে। আমি যে তরে ছুইয়া দিছি তুই কইয়া দিবি? তবে মোটর গাড়ি ছোট এটা কন কেন? আর কমু না। ফতিমা আর দেরি করল না। এই বাবুটির উপর বিজয়িনী হয়ে উল্লাসে ছুটছে। মাথার চুল উড়ছে, কোমর থেকে ডুরে শাড়ি খুলে পড়ছে। ছুটতে ছুটতে কোনো রকমে প্যাঁচ দিচ্ছে কোমরে, কোনো রকমে কাপড় সামলে মল বাজিয়ে ছুটছিল। পায়ে মল, রূপোর মলের ভিতর ছোট লোহার দানা। ফতিমা ছুটছিল আর পায়ের মল বাজছিল ঝমঝম। ছুটতে ছুটতে 2 বার ফিরে তাকালো পিছনে, এতটুকু নড়ছে না। সেই এক জায়গায় দাঁড়িয়ে ক্ষোভে দুঃখে ভেঙে পড়ছে সোনাবাবু। ফতিমা বিজয়িনীর মতো ঘুরে ফিরে লাফ দিল, হাঁটল, 2 পা এগিয়ে ফের লাফ দিল। ফের ঘুরে ফিরে চরকিবাজির মতো মাঠের ওপর ঘুরছে, যেন এক চঞ্চল খরগোশ কচি ঘাস থেকে 1 কামড় খাচ্ছে, 2 কামড় নষ্ট করছে। ফতিমা মাঠের ওপর দিয়ে চঞ্চল খরগোশের মতো ছুটছিল, কিন্তু মনে মনে সোনা, যে সোনার শরীরে সবসময় চন্দনের গন্ধ লেগে থাকে, যে সোনাবাবুর মুখ ঘাসের মতো নরম, কচি কলা পাতার মতো যে লাজুক, তেমন মানুষকে মাঠে একা ফেলে যেতে কেমন কষ্ট হচ্ছিল ফতিমার।
ফতিমা এবার দাঁড়ালো, পিছন ফিরে ডাকলো, আইয়েন, আমি খাড়াইছি। সোনা রাগে এবং ক্ষোভে চিৎকার করে উঠল, না, আমি যাবো না। ফতিমাও গলা ছেড়ে বলল, আপনি না আইলে আমিও যাবো না। দুজনে দু জমির শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকলো। সোনা কিছুতেই নড়ছে না। ফতিমা ছুটে সোনার নাগালে চলে গেল। চলেন। না, আমি যাবো না। চলেন, না হয় আপনার রেলগাড়িটাই বড়। তারপর ফতিমা আরও কি যেন বলতে চেয়েছিল, বলতে পারল না। অথবা মনের ভিতর হয়তো এমন কথা উঁকি মারতে পারে, মেলায় গেলে আমরা রেলগাড়িতে যাব, বড় গাড়ি না হলে আমরা দুজনে যাব কি করে? অথচ ফতিমা কথাটা প্রকাশের ভাষা ঠিক খুঁজে পেল না। সে চুপচাপ দাঁড়িয়ে থাকলো কিছু সময়। তারপর সোনার হাত ধরে বলল, আমারে একটা কার্তিক পূজার সিরাঘর দিবেন? দিমু। আইয়েন, এবারে মাঠের ওপর দিয়া ছুটি। ওরা হাত ধরে শীতের রোদে কিছুক্ষণ ছুটে দেখল পুকুর পাড়ে মালতী। ওরা তাড়াতাড়ি হাত ছেড়ে দিল। হাত ছেড়ে দুজন দুদিকে ছুটতে থাকলো। সেই যে ঢাক বাজছিল, ঢোল বাজছিল, আর থামছে না। 50টা ঢাকি অনবরত ঘাড় কাত করে বাজাচ্ছে তো বাজাচ্ছেই। সরকারদের বাস্তুপূজা অঞ্চলে বিখ্যাত। লোকজনের সীমা সংখ্যা নেই। আত্মীয় কুটুম্ব, গ্রামের নির্বাসীগণ, কিছু গরিব প্রজা আর সব মাতব্বর ব্যক্তি লাঠি হাতে ঘোরাফেরা করছিল। পুকুর পাড়ে হাজার মানুষ হবে। দূর দূর গ্রাম থেকে ওরা এসেছে। ধোপা, নাপিত, নমশূদ্র, ওরা পাত পেতে খিচুড়ি খাচ্ছে। আর মাঠের ওপর দিয়ে মোষ যাচ্ছে, সেই যেন পালকি কাঁধে বেহারা যায়। ওরা মুসলমান গ্রামগুলির পাশ দিয়ে যাবার সময় শিব ঠাকুর কি জয়, রাজ রাজ্যেশ্বর, যজ্ঞেশ্বর কি জয়, এইসব বলছিল। পেটে মাথা নিয়ে মোষ চলেছে। মাঠের ওপর, ঘাসের ওপর বিন্দু বিন্দু রক্ত পড়ছে। ধর্ম আমাদের সনাতন। এত কচি মোষ তল্লাটে বলি হয় না। এত বড় খাঁড়া তল্লাটে আর কার আছে? আর এই ধর্মের মতো পুত পবিত্র কি আছে? জয় রাজ রাজেশ্বর, যজ্ঞেশ্বর কি জয়। বিলের পাশ দিয়ে যেতে যেতে মানুষগুলি কাটা মোষ বাঁশে ঝুলিয়ে জয়ধ্বনি করছিল। বিলের গরিব দুঃখী মানুষগুলি যারা শালুক তুলতে এসে জলের ভিতর সাদা হয়ে যাচ্ছে, হাত পা ঠান্ডা এবং শীতে শিথিল হয়ে যাচ্ছে, তারা মাঝে মাঝে পাড়ে বসে রোদ পোহাচ্ছিল। তারা পাড়ের উপর দেখল বিন্দু বিন্দু এক ঝাঁক পাখির মতো মানুষগুলি কাঁধে মোষ নিয়ে চলে যাচ্ছে। কিন্তু বিস্ময়ের ব্যাপার, কাটা মোষের পেটে মাথাটা হড়কে নিচে পড়ে গেল। এত খাড়া ছিল বিলের পাড় যে পড়বি তো পর একেবারে সেই গরিব দুঃখীদের পায়ের কাছে। সহসা এমন কাণ্ড, ধরবিহীন মুন্ডু ওদের পায়ের কাছে পড়ে আছে। মোষের কাটা মুন্ড থেকে ওরা তোবা তোবা বলে উঠল। এক কোণে কাটা মুন্ড ওরা দেখে কেমন গুনাহ করে ফেলল। এত বড় বিলে ওরা দুঃখী মানুষ সব শালুক তুলতে এসে এমন কুৎসিত দৃশ্য দেখে ফেলে চোখে কানে কেমন আঙুল দিল। অথবা বুঝি ভয়। এই যে বিল দেখছো, বড় বিল, বিলে কত না কিংবদন্তি, কত না সাপ খোপ অজগর, আর কত না জলজ ঘাস জলের ভিতর। লতাপাতা কীটপতঙ্গ, বড়জোর জোঁক নাকে কানে ঢুকে গেলে কে আর রক্ষা করে? সুতরাং ওরা মুন্ডটার দিকে আর তাকালো না। সূর্য ক্রমশ অস্ত যাচ্ছে, এবার ঘরে ফিরতে হয়। শীতকাল বলে উত্তরের হাওয়া ক্রমশ প্রবল হচ্ছে। আকাশ বড় পরিচ্ছন্ন। মনে হয় এবার পৃথিবী উজাড় করে সব ঠান্ডাই মাটির উপর, এই বিলের ওপর নেমে আসবে। এতক্ষণ বিলের জলে সহস্র পাতিল ভেসেছিল, এখন একটিমাত্র পাতিল জলে ভাসছে। জলে একা এক পাতিল ভাসলে বড় ভয়। সেই পাতিলের মানুষটা কোথায় গেল? দেখো দেখো, পাতিলের মানুষটা কোথায় গেল? সূর্য তেমনি অস্ত যাচ্ছিল। শালুক ফুল ফোটে না আর। দূরে সব পদ্মপাতা। পদ্মপাতার পাশে ছোট এক পাতিল একা একা জলে ভেসে বেড়াচ্ছে। মানুষটা কোথায় গেল? পাতিলের মানুষটা। জলের মানুষ সব পাড়ে উঠে এসেছে। যে যার শালুকের পাতিল মাথায় পাড়ে দাঁড়িয়ে দেখছে। একটা পাতিল বিলের জলে উত্তরের হাওয়ায় ভেসে ভেসে গভীর জলে চলে যাচ্ছে। কে তখন হাঁকলো, দেখো বিলের জলে পাতিল ভাইসা যায়। কে তখন ফের হাঁকলো,
দেখো পানির তলে মানুষ ডুইবা যায়। কিন্তু এক ত্রিকালজ্ঞ বৃদ্ধা, মুখে জড়ার চিহ্ন, ক্লিষ্ট চেহারা, সে জোর গলায় হাঁকড়াতে থাকলো। বিল আবার একটা মানুষ কায়রা নিল। সেই বৃদ্ধা নিয়তির মতো দাঁড়িয়ে যেন বলতে চাইল, এটা হবেই। সালের পর সাল বিল ক্ষুধা নিয়ে জেগে থাকে, ফাঁক পেলেই গিলে খায়। কিন্তু মানুষটা কে? কে ডুবে গেল জলে? আজ এ পর্যন্তই। উপন্যাসের 11 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।